রোবট আমাকে 4টে হাত দিচ্ছে, লাইক মা দুর্গা উইথ 4 হ্যান্ডস। তো একটা হাতে আমার রইলো ক্যামেরা, 3টে হাতে আমার রইলো ইনস্ট্রুমেন্ট। ওপেন সার্জারি একসময় হিস্ট্রি হয়ে যাবে, মানে আমরা বলবো যে ওপেন সার্জারি হতো। ইটস অলরেডি হিস্ট্রি। গাইনি অঙ্কোলজি এই শব্দটা শুনলেই আমাদের মনে সবার আগে ভয় ধাক্কা মারে। সব জিনিসে তো আর ওটি লাগে না, আমরা ওষুধ দিয়েও ঠিক করতে পারি। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ ক্যান্সার। এমন কোনো সিচুয়েশন থাকে যেখানে সার্জারি ইজ দ্য ওনলি অ্যান্ড দ্য বেস্ট অপশন। ওটি যদি লাগে আপনার প্রাণ বাঁচাবার জন্য কিংবা আপনার ফার্টিলিটি রেস্টোর করার জন্য, আমরা ওটি করব। আপনার কি ডায়াবেটিস হলে ওষুধ খান না? যে কোনো পেশেন্টের যে কোনো সার্জারি কি আমি রোবোটিক দিয়ে করতে পারি? ইউ মে নেম ইট, এভরি সার্জারি ইজ ডান বেটার ইন আ রোবট। এন্ডোমেট্রিওসিসে স্পেশালি সবকিছু ভেতরে সেটাই থাকে, সেখানে রোবোটিকে খুব সুন্দর ডিসেকশন হয়। এই সার্জারিটা করলে সে আর মা হতে পারবে না। আমরা ওভারি থেকে ডিমটা বের করে ফ্রিজ করে দিতে পারি। গাইনি অঙ্কোলজি এই শব্দটা শুনলেই আমাদের মনে সবার আগে ভয় ধাক্কা মারে। অপারেশন করতে হবে? কত বড় অপারেশন? কতদিন লাগবে সেরে উঠতে? ভবিষ্যৎ জীবন ঠিক থাকবে তো? আর এই প্রশ্নের উল্টো দিকেই রয়েছে অত্যাধুনিক রোবোটিক সার্জারি, যেখানে অনেক কম কাটায়, অনেক কম ব্যথায়, অনেক কম রক্তপাতে খুব দ্রুত রিকভারি করে উঠতে পারেন রোগীরা। কোন নির্দিষ্ট রোগীদের জন্য এই অত্যাধুনিক সার্জারি রয়েছে এবং তাতে ঠিক কী হয় তা জানার জন্যই দ্য ওয়াল আরোগ্যর আজকের নতুন হেলথ টকে আমি তিয়াস, এবং আমার সঙ্গে রয়েছেন অ্যাপোলো হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট গাইনি অঙ্কোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন ডক্টর রূপশ্রী দাশগুপ্ত। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। এই গাইনি অঙ্কোলজি পর্যন্ত যে পৌঁছানো, ক্যান্সার পর্যন্ত যে পৌঁছানো, তার আগের ধাপটা নিশ্চয়ই অনেক গোড়ায় শুরু হয়। উপসর্গ থাকে যা আমরা এড়িয়ে যাই। তো আপনি যদি এটা একটু বুঝিয়ে বলেন যে এই যে মেয়েদের টেন্ডেন্সি সব কিছু সহ্য করে নেওয়া, একটু বেশি ব্লিডিং হচ্ছে, হতেই পারে, ব্যথা তো হবেই, মেনস্ট্রুয়েশনের টাইমে অনেক কিছু আমরা অ্যাভয়েড করে যাই, এইগুলো কোন এজে কী কী দেখলে অ্যাভয়েড করা উচিত নয় বা এটা কেন হয় যদি একটু বুঝিয়ে বলেন। আমাদের উইমেন উই গো থ্রু 3 স্টেজেস ইন লাইফ। আমাদের ফার্স্ট যখন আমরা টিনেজ ইয়ার্সে, আমরা ওটাকে অ্যাডোলেসেন্স বলি। দেন রিপ্রোডাক্টিভ ইয়ার্স, রিপ্রোডাক্টিভ মানে বিয়ে করে বাচ্চা, ওই টাইমটা ফ্রম 25 টু সে 40। তারপরে আবার পেরিমেনোপজাল শুরু হয়, মানে মেনোপজের আগে, অ্যান্ড ফলোড বাই মেনোপজ। মেনোপজ মানে পিরিয়ডটা বন্ধ হয়ে যাওয়ার। এবারে প্রত্যেকটা ধাপে ধাপেই দের আর সো মেনি রিজনস যে কেন ব্লিডিংটা বেশি হচ্ছে। আমার সেটা যেটা দর্শক বন্ধুদের এটাই বলার আছে যে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যদি আমরা কোনো অ্যাবনর্মাল সিমটম দেখি, যেরকম ইরেগুলার সাইকেল হচ্ছে, ব্লিডিং ইন বিটুইন পিরিয়ডস হচ্ছে, এক্সেসিভ হোয়াইট ডিসচার্জ হচ্ছে, ইনফেকশন বারবার করে হচ্ছে, আলট্রাসাউন্ডে কোনো সিস্ট কিংবা কিছু ধরা পড়ে, এই জিনিসগুলো পেলে আমাদের কাছে একটু তাড়াতাড়ি আসতে লাগে। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ ক্যান্সার। আমাদেরকে জাস্ট দেখতে হবে, বিকজ ইয়াং এজে অ্যাডোলেসেন্সে কজ অফ ইরেগুলার ব্লিডিং হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। একদম কম বয়সে যাদের 12, 13, 14 বছর, তাদের তো ম্যাচুরিটি আসেনি, ব্রেন ম্যাচুরেশন আসেনি যে পিরিয়ডসটা রেগুলার করবে। তখন আমরা কোনো ওষুধই দিই না, আমরা খালি পিরিয়ডটা রেগুলার করার জন্য ট্রিটমেন্ট করাই, কিংবা অত ব্লিডিং হলে আমরা ওটাকে বন্ধ করাতে অ্যানিমিয়া হয়ে যাবে তাই ওষুধ দিই। এবারে অ্যাডোলেসেন্সে সেকেন্ড স্টেজে যখন ওরা একটু বড় হয়, তখন যাদের একটু ওবেসিটি হয়ে যায়, অ্যাবনর্মাল স্লিপ হ্যাবিট হয়, কেউ পড়াশোনা করছে রাত্রে দেরিতে ঘুমোলো আবার দেরিতে উঠলো, তখন আমাদের স্ট্রেস হরমোনসগুলো রিলিজ হয় বডি থেকে। দেন লাইফস্টাইল মডিফিকেশন, বাইরের খাবার বহুত খাওয়া হচ্ছে আজকাল, ছোট বয়সে বাচ্চারা অ্যালকোহল, সিগারেট, স্মোকিং, এগুলো সব করা হচ্ছে। ওয়েটের কেউ দেখে না, এক্সারসাইজ কেউ করে না। তো এই দিস ফ্যাক্টরস লিড টু আ হরমোনাল ইমব্যালেন্স কজিং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। সো অ্যাডোলেসেন্সে ইরেগুলার সাইকেলস বেসিক্যালি এইসব জিনিসের জন্য। তারপরে রিপ্রোডাক্টিভ এজের দিকে গেলে ফাইব্রয়েডস হতে পারে, এন্ডোমেট্রিওসিস হতে পারে, সিম্পল ওভারিয়ান সিস্ট হতে পারে। তো অনেকগুলো রিজন আছে যার জন্য ইরেগুলার ব্লিডিং হতে পারে। একদম। অ্যান্ড যখন আমাদের বয়সটা আস্তে আস্তে বাড়ছে, দেন আমাদের এইসব ক্যান্সারের দিকের স্ট্রেস লেভেলটা একটুখানি আমরা উই কিপ দ্যাট ইন আওয়ার মাইন্ড যে এটা হচ্ছে, এটা তো হয় না। হ্যাভিং সেড দ্যাট দেয়ার আর সার্টেন টিউমার্স যেটা ইয়াং গার্লসেও হয়, যেটাকে আমরা জার্ম সেল টিউমার্স বলি, ওগুলো আবার একটু ম্যালিগনেন্টের দিকে যায়। তো এগুলো সব মিলিয়ে মানে আমার এটাই বলা উচিত যে আমরা এগুলো সব ঠিক চলছে, কিছু করতে হবে না, এটা না করে আর ভয় না পেয়ে ও বাবা আমি গিয়ে বললেই বলে দিল ক্যান্সার, আমি গিয়ে আগে দেখাই। বিকজ যদি একটা সিম্পল রিজন, কোনো কারণ, সব জিনিসে তো আর ওটি লাগে না, আমরা ওষুধ দিয়েও ঠিক করতে পারি, কিন্তু আর্লি ডায়াগনোসিস ইজ ইম্পর্টেন্ট। একদম। আমি ঠিক এখানেই আসছিলাম, এই যে ফাইব্রয়েড, সিস্ট, এন্ডোমেট্রিওসিস আপনি বললেন, এগুলো নিয়ে সবার আগে মেয়েদের একটা ভয় থাকে যে সার্জনের কাছে যাব বা ডাক্তারের কাছে যাব মানেই আমাকে অপারেশন টেবিলে শুয়ে বলবে এসো কেটে দিই। এইটা যে একটা ভুল ধারণা, সবেতে অপারেশন লাগে না, আপনিও বললেন, সেইটা যদি একটু দর্শক বন্ধুদের ক্লিয়ার করেন যে অপারেশন ইজ নট দ্য অনলি অ্যান্ড প্রাইমারি থিং। নো নো,
ইটস অলওয়েজ আমরা ডিসকাস করি পেশেন্টের সাথে যে আপনার এই কন্ডিশন হয়েছে, অ্যান্ড তখন আমরা দেখি পেশেন্টের এই জিনিসটা দিয়ে কোনো সিমটম হচ্ছে কিনা। ধরো একটা পেশেন্টের ছোট ফাইব্রয়েড আছে, তার জন্য কোনো সিমটম হচ্ছে না, কেন অপারেশন করব? যদি কারো একটা খুবই ছোট এন্ডোমেট্রিওটিক সিস্ট আছে, যার হচ্ছে পেন হচ্ছে কিংবা ব্লিডিং হচ্ছে, এক্সট্রা এইসব প্রবলেম হচ্ছে, তাহলে তখন আমরা ওষুধ দিয়ে ওটাকে সারাতে চেষ্টা করি। সিমিলারলি তো ফার্স্ট উই থিঙ্ক যে এটা আমরা কিভাবে ঠিক করতে পারবো। ফার্স্ট ইজ অলওয়েজ মেডিকেল ম্যানেজমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে ইনফর্মড ডিসিশন। ইনফর্মড ডিসিশন মেকিং মিনস দ্যাট আমরা পেশেন্টেরকে বোঝাবো যে আপনার এই অসুবিধে হয়েছে, এই অপশনস অ্যাভেলেবল, আপনি কোনটা চুজ করতে চান। এবং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তখন আমরা উই লুক ইনটু দ্য ফার্টিলিটি কনসার্নস, পেশেন্টের ফার্টিলিটি দরকার কি না দরকার। ইউ ক্যানট ট্রিট এভরিবডি ইন দ্য সেম আমব্রেলা। একদম। Somebody has endometriosis, they want to conceive. Somebody is after 35 কি 40 তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। সিমিলারলি ফাইব্রয়েড, কার প্রেগনেন্সি হচ্ছে না তার জন্য, এবং কার ফাইব্রয়েডে কোনো ট্রিটমেন্ট নেই। সো ইটস অলওয়েজ অ্যান ইন্ডিভিজুয়ালিস্ট ট্রিটমেন্ট। মানে এখন এভরিবডি ইজ নাও অন টু পার্সোনালাইজ মেডিসিন। উই ট্রিট ইচ পার্সন অ্যাজ হোয়াট দে ডিজায়ার, হোয়াট ইজ দেয়ার রিকোয়ারমেন্ট। ওদের সাথে ডিসকাস করে আমরা ডিসাইড করি উইথ আ ইনফর্ম ডিসিশন, শেয়ার ডিসিশন মেকিং, যে ওনারা বলছে যে আমার এটা লাগে আর আমি বলি যে এটা আমরা করতে পারবো কিনা। দিস ইজ হাউ উই কাম টু আ ডিসিশন। এবার এই ডিসিশনে কোনো জায়গায় তো সার্জারি অবধি পৌঁছাতেই হয়, মানে এমন কোনো সিচুয়েশন থাকে যেখানে সার্জারি ইজ দ্য অনলি অ্যান্ড দ্য বেস্ট অপশন। তো এই গাইনি সার্জারিটা শুনলেই যে একটা ভয় থাকে রোগীর এবং রোগীর পরিবারের, তো এই ভয়টা আপনারা কিভাবে কাটান? ভয় খালি কাউন্সিলিং এ কাটানো যায়। আমার কাছে যখন পেশেন্ট আসে, আমরা যখন সাপোজ একটা পেশেন্টের রিপোর্টটা খারাপ আসলো, ক্যান্সার আসলো, we are taught how to counsel and train speak to a patient. আমরা একবারে বলে দিই না যে আপনার ক্যান্সার আছে। It is called counseling, how to learn to counsel your patient. ধাপে ধাপে করে আস্তে আস্তে করে ব্রেকিং দ্য ব্যাড নিউজ বলা হয়। সো একবারে বলে দিলে পেশেন্ট ঘাবড়ে গিয়ে ওইখানেই কান্না শুরু করে দেবে। ইউ হ্যাভ টু গিভ দ্য পেশেন্ট দ্য স্ট্রেংথ, ইউ হ্যাভ টু গিভ দ্য পেশেন্ট দ্য মরাল সাপোর্ট, ইউ হ্যাভ টু টেল দ্য পেশেন্ট যে আমি আছি আপনার কাছে, উই উইল সি দিস টুগেদার অ্যান্ড উই উইল এনশিওর দ্যাট ইউ কাম আউট অফ ইট প্রপারলি। তো এই অ্যাসুরেন্সটা পেশেন্টকে দিতে হবে। কাউন্সিলিং ইজ আর স্কিল উইচ ডক্টর হ্যাজ টু হ্যাভ অ্যাট দ্য এন্ড, যে আমি আমার পেশেন্টকে কি করে এই জিনিসটা থেকে বের করতে পারি এবং আমি ওনার ভয়টা দূর করতে পারি। যে ঠিক আছে, ওটি যদি লাগে আপনার প্রাণ বাঁচাবার জন্য কিংবা আপনার ফার্টিলিটি রেস্টোর করার জন্য আমরা ওটি করব। আপনার কি ডায়াবেটিস হলে ওষুধ খান না? আপনি কি রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে তার অপারেশন করেন না? তো আপনার সেইভাবেই একটা রোগ হয়েছে, ওই রোগ থেকে আপনাকে আমাদেরকে লড়াই করতে হবে। লড়াই করে উই হ্যাভ টু বি আ ফাইটার এন্ড কাম আউট অফ ইট। একদম, মানে রোগীকে দলে নেওয়া, যেটাকে বলে দলে নেওয়া, এন্ড অলওয়েজ ফ্যামিলিকেও আমরা বলি সাপোর্ট করতে, বিকজ সাপোর্ট ফ্রম ফ্যামিলি ফ্রেন্ডস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। পেশেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওনার অনেক মেন্টাল স্ট্রেস থাকে, টেনশন থাকে, তো ওদের ফ্যামিলিদেরকেও আমরা ভেতরে ঢুকে কাউন্সিল করে বলি যে আপনাদেরকেও ওনার পাশে দাঁড়াতে হবে। ম্যাম, এই যে গাইনি অঙ্কোলজি যেটা নিয়ে আপনি এত বছর কাজ করছেন এবং এত সাকসেস স্টোরি আপনার, গাইনি অঙ্কোলজি বলতে ঠিক কোন কোন পার্টের কি বোঝানো হয়? অনেক লোকেরা ভাবে যে ব্রেস্টে কোনো ক্যান্সার হলে সেটা নাকি গাইনি দেখে। তো আমাদের কাছে অনেক পেশেন্ট আছে, বিকজ দে থিঙ্ক ইটস আ ফিমেল অর্গান, আমাদের কাছে আসা উচিত। বাট অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে অ্যাটলিস্ট অ্যান্ড ইভেন অ্যাব্রড, breast oncology belongs to the breast surgeons. Breast oncology is a separate topic altogether. So if you go to a specialized cancer center, আপনি দেখবেন যে breast is treated by surgical oncologists who have specially trained in that area. গাইনিতে হয় আমাদের ইউট্রাসে দু রকমের ক্যান্সার হতে পারে। সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, মানে জরায়ুর ভেতরের লাইনিং এর যে ক্যান্সারটা, জরায়ুর যে নিচে যে মুখটা আছে সেটাকে আমরা সার্ভিক্স বলি, ওটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। দুটো ক্যান্সার। ইউট্রাসে যে ফাইব্রয়েড গুলো হয়, there is a 0.5 to 2% রিস্ক অফ সার্কোমা, ওই ক্যান্সারটাও আমাদের। এবং টিউবস কিংবা ওভারিয়ান ক্যান্সার, সেগুলো আমাদের বিলংস টু গাইনি অঙ্ক। ভাইজাইনা, ভালভা, মানে নিচের রাস্তা যেটা যেখান দিয়ে ডেলিভারি হয়, ওখানেও এক সময় টিউমার ক্যান্সার হয়। পুরোটা আমাদের ওই এরিয়াটা ইজ বিলংস টু গাইনি অঙ্ক। অ্যান্ড দ্য রিজন বিং ওয়াই দের ইজ আ ডিফারেন্ট, আমি এই কোয়েশ্চেনটা সবাইকে জিজ্ঞেস করি যে অরিজিন অফ দ্য ক্যান্সার ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য ট্রিটমেন্ট ডিপেন্ডস যে অরিজিনটা কোত্থেকে হয়েছে। এবারে যদি একটা পেশেন্ট আমাকে বলে যে আমার লিভারে ক্যান্সার আছে, আমাকে জানতে হবে লিভারে কি প্রাইমারি হয়েছে না ওটা ওভারি থেকে লিভারে গেছে, বিকজ দ্য ট্রিটমেন্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ধরো একটা পেশেন্টের একটা টিউমার আছে পেলভিসে, আমাকে দেখতে হবে ওটা কোলন থেকে আসছে কিংবা ওভারি থেকে আসছে, বিকজ কোলনের ট্রিটমেন্ট আলাদা, ওভারি ট্রিটমেন্ট আলাদা। অঙ্ক ইজ অলওয়েজ ট্রিটেড ফ্রম দ্য অরিজিন। একদম। এবার আসি যে সার্জারি ক্ষেত্রে রোবোটিক্স সার্জারি আমরা শুনছি এবং যেটার আপনি
পূর্ব ভারতে একজন পথিকৃৎ আমরা বলতে পারি, গাইনি অঙ্কোলজিতে আপনি রোবোটিক্স পদ দেখিয়েছেন। তো এই রোবোটিক্স শব্দটা শুনলেই প্রাইমারিলি সাধারণ মানুষের চোখে একটা ইমেজ তৈরি হয় আর কি, যে ওটি রয়েছে, পেশেন্ট রয়েছে এবং একটা রোবট হেঁটে হেঁটে এলো, সেই রোবটটা এরকমভাবে সার্জারি করছে। রোবোটিক্স অ্যাকচুয়ালি কিভাবে হয়? সো আমাদের 90 দশকে ল্যাপ্রোস্কোপি শুরু হয়। সো বেসিকলি যখন আমরা সার্জারি করি, দের আর টু অ্যাপ্রোচেস টু দ্য সার্জারি। অ্যাপ্রোচ মানে যে আমি পেটটা কেটে করতে পারি, দ্যাট ইজ দ্য ওপেন অ্যাপ্রোচ, অ্যাবডমিনাল অ্যাপ্রোচ। আরেকটা হচ্ছে যে আমরা ছোট ফুটো ছিদ্র করে ল্যাপ্রোস্কোপি করলাম। সো দের আর অনলি টু কাইন্ডস অফ সার্জারি, একটা হচ্ছে ওপেন অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক, অ্যান্ড দ্য আদার ইজ ভেজাইনাল, যদি নিচের দিক দিয়ে আমরা কিছু করলাম। নাও laparoscopy means that a quicker recovery, choto phuto diye korlam. So this was a big revolution which happened in the 90s, and a lot of people recovered well আর ওতে চলে গেল। ওকে, চলছে, ভালো হচ্ছে। তাহলে রোবোটিকটা কেন আসলো? What is the use for robotic? Human being as a race, we try to improve upon ourselves. Why? To improve the quality, the outcome of the surgery, যে আমি এর থেকে আরো ভালো আমার নিজের ক্ল্যানের জন্য, নিজের রেসের জন্য কি করে করতে পারি। So then this robot was initially used in the war time, in the military তে, ওখানে সব ডিটেকশনের জন্য, এইসবের জন্য। and then finally যখন রোবোটিক সার্জারি শুরু হয়, তখন ইট ইজ দে রিয়েলাইজ দ্যাট ইট ইজ গিভিং আস আ প্ল্যাটফর্ম যেতে আমরা ল্যাপ্রোস্কোপিটা আরো ভালো করে করতে পারি। তাই জন্য টু ইমপ্রুভ অপন ল্যাপ্রোস্কোপি দে হ্যাভ এন্ডেড আপ মেকিং আ ইনস্ট্রুমেন্ট যেতে আমাদের একটা, ওটাকে আমরা রোবট বলি, and the robot is giving us 4টে ইনস্ট্রুমেন্ট instead of 2টো ইনস্ট্রুমেন্ট ইন ল্যাপ্রোস্কোপি। আমার 2টো হাত আছে, কিন্তু রোবট আমাকে 4টে হাত দিচ্ছে, লাইক মা দুর্গা with 4 hands। তো একটা হাতে আমার রইলো ক্যামেরা which is under my control, অন্য হাতে আমার 3টে হাতে আমার রইলো ইনস্ট্রুমেন্ট। তো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে রিট্রাকশন হচ্ছে, 2টো ইনস্ট্রুমেন্ট দিয়ে কাটার আমাদের এগুলো সব হচ্ছে, and বেসড অন দ্যাট আমার 3D ভিশন দিল, আমি পুরো পেটের ভেতরে এরকম ভাবে তাকিয়ে দেখতে পাচ্ছি, যে ডেপথ পারসেপশন, তাহলে রিস্ক অফ ইনজুরিটা কমে গেল। So this is how robotic platform is improving upon the laparoscopy, but the surgery is laparoscopic. Now এই যে রোবট হেঁটে হেঁটে আসছে, রোবট কাজগুলো করছে, দে হ্যাভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট আমাদের রোবটে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, ইন্টেলিজেন্স ইজ মাইন। হাত হচ্ছে আমার, আমি ইনস্ট্রুমেন্ট গুলো আমি চালাচ্ছি, ফুল কন্ট্রোল। দ্য রোবট ইজ ফেল প্রুফ, ইট ডাজ নট ম্যাল ফাংশন। লোকেদের আরেকটাও প্রবলেম থাকে যে যদি রোবট খারাপ হয়ে গেল, ইট ইজ আ ইন্টারন্যাশনাল রোবট, ডা ভিঞ্চি X5, that is the best robot in the whole world, and it has been time tested for more than 20-25 years. ইন্ডিয়াতে এখন it's a big craze, but it was there before in other countries. So quicker recovery, painless, lesser chance of injuries, very difficult surgeries যেগুলো তুমি ল্যাপ্রোস্কোপিতে হয়তো ওপেন হয়ে যাবে, কেউ করতে পারলো না ল্যাপে, সেগুলো কিন্তু রোবটে কনভার্ট হয় না, আমরা রোবটে ওটাকে রোবটিকই পুরো করে দিই। সো the word robot is for the instruments that they are giving us, the better vision that they are giving us, but the surgery and the mind is belongs to the surgeon. ওকে, আচ্ছা, এখানে আমার দুটো প্রশ্ন মনে হচ্ছে, যে 1 নম্বর, যে কোনো সার্জরি কি রোবোটিক সার্জারি করতে পারেন, আর 2, যে কোনো পেশেন্টের যে কোনো সার্জারি কি আমি রোবোটিক দিয়ে করতে পারি? রোবোটিক সার্জারিতে ট্রেন করতে লাগে। ধরো আমি একটা আল্ট্রাসাউন্ড করছি, তো আমাকে তো মেশিনটাকে ঠিক করে জানতে হবে, মেশিনের কোথায় সুইচ অন, কোথায় অফ, পুরো খুঁটিনিটি সবকিছু জানতে হবে। সো ইউ নিড টু হ্যাভ দ্যাট knowledge of the robot, and there is a learning curve. ওই লার্নিং কার্ভটা থাকে, and to go through that learning curve we don't start on human beings, আমরা লোকেদের উপর শুরু করি না। পিগ হয়, we cut pigs, we go do dead bodies, dissections on dead bodies, then আমরা এই সব করে করে তারপরে আমাদের সিমুলেটর থাকে, যেখানে সিমুলেশন মেশিন থাকে, যেটাকে দেখে তোমাকে you have to do all these tasks. So it's a long training course, and people যারা আমাদের ল্যাপ্রোস্কোপি হয়ে গেছে, তাদের পার্সোনালি ফিলিং, আমার তো ল্যাপ্রোস্কোপির পরে রোবোটিকটা আরো ইজি লাগলো, বিকজ আমি তো অলরেডি জানি পুরো জিনিসটা, আমাকে খালি রোবটটাকে ধরতে হলো। There are a lot of people who are doing straight open থেকে robot, they're also doing fine, but ওই ট্রেনিং কার্ভটা তো লাগবে। and the opposite question যেটা আপনি জিজ্ঞেস করলেন, সবাইকে কি রোবোটিক সার্জারি করা যায়? অফকোর্স সবাইকে, অ্যাপার্ট ফ্রম এখন যেটা হচ্ছে না আমাদের গাইনি অঙ্কতে, প্রাইমারি ওভারিয়ান ক্যান্সার, যেটা চারিদিকে ছড়িয়ে গেছে, বহুত চলে গেছে, তো সেটা আমরা রোবোটিকে করলে পুরো ক্লিয়ারেন্সটা করতে পারবো কিনা, তাই জন্য ওই জায়গাটা বাদ দিয়ে, আর সার্ভাইকাল ক্যান্সার, এই দুটো
এখনো আমরা রোবোটিকে করি না। বাকি ওভারিয়ান ক্যান্সার যদি আর্লি স্টেজে টিউমার হয়েছে যেটা আমরা ইনট্যাক্ট বের করতে চাই, যদি আপনার এন্ডোমেট্রিয়াল ইউট্রাইন ক্যান্সার হলো, ফাইব্রয়েডস, এন্ডোমেট্রিওসিস, ইউ নেম ইট, এভরি সার্জারি ইজ ডান বেটার ইন দ্য রোবট। এন্ডোমেট্রিওসিসে স্পেশালি সবকিছু ভেতরে সেটে থাকে, সেখানে রোবোটিকে খুব সুন্দর ডিসেকশন হয়। ওকে, ফাইব্রয়েডে মায়োমেক্টমি সুচারিংটা খুব সুন্দর হয়। একদম একদম। আমরা জানি যে কোনো টেকনোলজি যখন এত হাই এন্ড টেকনোলজি আসে, যেমনটা আপনি বলছেন, কিছু প্রোস থাকে, কিছু কনসও তার পাশাপাশি থাকে, কিছু সীমাবদ্ধতা নিয়ে এসে আসে। এই রোবোটিক্সের ক্ষেত্রে স্পেশালি গাইনি অঙ্কোলজিতে এই সীমাবদ্ধতাগুলো কি কি? One is the cost, of course. সবাই তো জানে যে cost. It was a big problem in India before. But এখন when the insurance companies দেখছে যে results গুলো তো ভালো হচ্ছে, সবাই এখন যে নতুন ইন্স্যুরেন্স গুলো হচ্ছে সেটা রোবোটিক কভারেজ চলে আসছে। যেখানে আমরা আগে কম ওটি করতে পারতাম রোবোটিক, এখন বেশি আমরা করতে পারছি। আমি আমার হসপিটালে রোবটও করি, ল্যাপও করি, হিস্ট্রোস্কোপিকও করি, ইট ডিপেন্ডস অন দ্য পেশেন্ট। পেশেন্ট যদি বলে যে হ্যাঁ ম্যাম আমি রোবোটিকটা করতেই চাই, আমরা কোনোদিন ফোর্স করি না, যে রোবোটিকের অ্যাডভান্টেজটা আমরা বলে দিই। ওরা যদি ইন্টারেস্টেড তখন রোবট করি, না ল্যাব করবো তাহলে ল্যাব করি, ইন্স্যুরেন্সের যদি কভারেজ নেই তাহলে ল্যাব করি। সো ইট অল ডিপেন্ডস, বাট দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কন, যে মানে কস্টটা আগে ছিল, এখন কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে। অ্যান্ড মোর ইন্স্যুরেন্স কোম্পানি শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড অ্যাড অন রোবট টু দেয়ার বিকজ ইট ইজ দ্য ফিউচার। ইট ইজ দ্য ফিউচার কি এটা প্রেজেন্ট, মানে এরপরে দেখবেন হয়তো সব ল্যাপই উঠে গেল, সবাই রোবটিক হচ্ছে। আর কি কন হচ্ছে যে ওই যে লার্নিং কার্ভ, সবাইকে শিখে ভালো করে নিজেকে করে, বিকজ হিউম্যান বিংস আর হিউম্যান বিংস দে আর নট গিনি পিগস। ইউ হ্যাভ টু টেক আ প্রপার ট্রেনিং, শিওর দ্যাট তুমি ইউর লাইক আমি এখন আই বিকাম দ্য ন্যাশনাল প্রক্টর ফর রোবোটিক পিপল, মানে সবাই দেখে আমি ট্রেনিং করাই অন দ্যাট প্ল্যাটফর্ম। তো ওই অবধি আসতে তো টাইম লাগে। So that time we should take for our, other than that রোবোটিকে কোনো কনস তো সেরকম কিছু নেই। একদমই। আচ্ছা, আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে আপনি এত সার্জারি করেছেন, এরকম কোনো স্টোরি আছে আপনার যেখানে এই প্রযুক্তি একটা মানুষের জীবন বদলে দিয়েছে, প্রাণ বাঁচিয়ে দিয়েছে, নতুন লাইফ পেয়েছে? বহুত, একটা বা দুটো শুনবো। অঙ্ক সার্জারিগুলো, পেশেন্ট আসলো আমার কাছে কার্সিনোসার্কোমা নিয়ে, সে পেশেন্টে বড় ইনসিশন চায় না। বড় ইনসিশন করলে তো তোমার হার্নিয়ার চান্স বেশি আছে, তুমি সারা জীবন একটু না একটু ব্যথা পেতে থাকবে, বুন কমপ্লিকেশনস হতে পারে। সো রোবোটিক মাধ্যমে পেশেন্ট তো এত সুন্দর ভালো হয়ে যায় যে আপনি দেখবেন যে পেশেন্ট আমাকে এসে অনেক ধন্যবাদ করে সেটা। তারপরে বড় বড় ফাইব্রয়েড, রিসেন্ট যদি আমি একটা বলি, দেয়ার ওয়াজ আ পেশেন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু নেম দ্য হসপিটাল, ওরা একটা বিশাল বড় ফাইব্রয়েড ছিল, ইয়াং গার্ল, বিয়ে হয়নি, বললো যে একটা হাসপাতালে গেছিল লোকালি, ওরা ল্যাপ্রোস্কোপি করলো, ল্যাপ্রোস্কোপি করে বললো যে না না এই ইউট্রাস থেকে এই টিউমারটা বের করা যাবে না, এটা হিস্টেক্টমি হয়ে যাবে, পুরো ইউট্রাসটা গোটা বেরিয়ে যাবে, আমরা করতে পারবো না বলে বন্ধ করে পাঠিয়ে দিল আমাদের কাছে, বা বন্ধ করে দিল। পেশেন্ট নিজে আমাদের কাছে আসলো এবং আমি দেখলাম এটা এমআরআই করে ভালো করে দেখলাম যে না, এটা আমি রোবটের ভিজুয়ালাইজেশন এত ভালো, তার আমি এত ভালো করে এটাকে আমি নিশ্চয়ই বের করতে পারবো। দিয়ে আমি পুরো বের করলাম, পেশেন্টটা বাড়ি গেল। অ্যান্ড সাকসেস স্টোরিজ দ্যাট উই গেট, যে আমার রিসেন্টলি একজন যার মায়োমেক্টমি করেছি সে কনসিভ করলো, এন্ডোমেট্রিওটিক সিস্ট বের করলাম, সে কনসিভ করে গেল। হ্যাঁ, একটা পেশেন্টের ইস্টোমোসিল রিপেয়ার করলাম তার। সো দিজ আর দ্য পজিটিভ আনসার্স দ্যাট উই গেট, দ্যাট মেক্স আওয়ার লাইফ। একটা ক্যান্সার পেশেন্ট যে লম্বা বাঁচলো, যা রিকারেন্স হচ্ছে না, তো these are the differences that you can make in somebody's life. আমরা কি এটা বলার জায়গায় এসছি যে ওপেন সার্জারি একসময় হিস্ট্রি হয়ে যাবে, মানে আমরা বলবো যে ওপেন সার্জারি হতো, এখন আর হয় না? It's already history. It's already history. I don't do open surgeries. What is the use of open surgery? It causes so much pain to the patient. কি করবেন আপনি ওপেন সার্জারি করে, যখন আপনি ল্যাপ্রোস্কোপি কি রোবোটিক কি মিনিমাল অ্যাক্সেসে আপনি ইউ গেট দ্য সেম রেজাল্ট অর দ্য বেটার রেজাল্ট, বিকজ টিস্যু ট্রমাও তো হচ্ছে না। ছোট ছোট ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা যখন কাটছি তখন টিস্যু ট্রমাও খুব কম হয়, পেশেন্টের পেনলেস হয়, ব্লাডলেস কম হয়। ওপেন সার্জারি ইজ ভেরি, মানে অনেক কমে গেছে গাইনোকোলজিতে, যত অব্দি মানে খুব ভেরি রেয়ার কেসেসে if patient cannot afford or there is a such complication যে আমরা করতে পারবো না, তাহলে গিয়ে করি না। তো একেবারে রেয়ার কেস, there is no case that রোবট করতে পারবে না, other than ovarian cancer stage 3-4 যেটা অনেক স্প্রেড করেছে, সেটাকে তো আমাদেরকে ওপেনই করতে হবে, বিকজ প্রত্যেকটা টিউমার আমাদেরকে বের করতে লাগে যেখানে ছড়িয়েছে পেটে। তো সেটা তো রোবটে বহুত টাইমও লাগবে, and sometimes it's not possible to look inside কোথায় কোথায় ঢুকে আছে টিউমারগুলো, apart from that সব। আচ্ছা, এই গাইনি অঙ্কোলজি কোনো সার্জারি যখন হয়, যে ক্ষেত্রে আপনাকে করতেই হলো, তো মানুষের মনে একটা ভুল ধারণা থাকে কি এই সার্জারিটা করলে সে আর মা হতে পারবে না, বা তার সেক্সুয়াল লাইফ যেটা সেটা অ্যাফেক্টেড হবে। এটা কি সত্যি? সব ক্ষেত্রে নয়।
যদি ডিপেন্ডস অন দ্য স্টেজ অফ দ্য ডিজিজ, কোন স্টেজে আমরা ধরতে পেরেছি। এই জন্য আমরা বলি যে সিমটম হলে তাড়াতাড়ি আমাদের কাছে আসতে। যদি একটা ওভারিয়ান সিস্ট হলো, সেটা পুরোপুরি ম্যালিগন্যান্ট না হয়ে বর্ডার লাইন হলো, তাহলে আমরা ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি করতে পারবো। যদি ভেরি আর্লি সার্ভাইকাল ক্যান্সার আসলো, সেটাও আমরা ফার্টিলিটি প্রিজার্ভ করে আমরা ইউট্রাস রাখতে পারি, খালি ওই অংশটা বাদ দিয়ে, ঠিক আছে। তো এইসব জিনিস, তো আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা কি করি, যদি কারো সেরকম অপারেশন লাগলো, আমরা ওভারি থেকে ডিমটা বের করে ফ্রিজ করে দিতে পারি, হ্যাঁ, এগ ফ্রিজিং বলে। সো তারপরে পরবর্তীকালে যখন ঠিক হয়ে যাবে, তখন আমরা ওটাকে আবার ইমপ্ল্যান্ট করে প্রেগনেন্সি আনতে পারি। সো ফার্টিলিটি প্রিজার্ভিং ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার রোল অ্যাজ অনকোলজিস্ট। অ্যান্ড অফকোর্স যাদের দরকার, যারা খুব তাড়াতাড়ি আসে, উই আর এবল টু প্রোভাইড দেম দ্যাট। একদম। ডক্টর দাশগুপ্তকে অনেক ধন্যবাদ এই কঠিন বিষয়টাকে এত সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আমরা কথা শুনেই বুঝতে পারছি যে গাইনি অঙ্কোলজি নিয়ে কিন্তু ভয় ভাঙার সময় এসে গেছে। আর্লি ডায়াগনোসিস, সঠিক ইনফরমেশন এবং সঠিক প্রযুক্তি যদি থাকে, তাহলে কিন্তু জীবন বাঁচতে পারে বহু মেয়েদের। এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে মতামত জানান, অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড, কারণ খবর এখন এখানেই। নমস্কার।